আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের আরেকটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো ডিভিডেন্ড ডিসিশন বা লভ্যাংশ সিদ্ধান্ত অথবা ডিভিডেন্ড পলিসি বা লভ্যাংশ নীতি। আমরা এই চ্যাপ্টারটার আগের ক্লাসগুলোতে অনেকগুলো ম্যাথ করছি। আজকে 9 নম্বর লেকচারে দেখে আমরা আরও কয়েকটা ম্যাথ দেখি কীভাবে হয়েছে। দেখো, এত বড় বড় ম্যাথ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। স্টেপ বাই স্টেপ বুঝতে পারলে ম্যাথ তুমি এমনি পারবা, ভয় কেটে যাবে। সো আমার সাথে থাকো, আমি সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি, তখন বুঝবা যে আসলে ম্যাথ সহজ। যদিও এত বড় বড় ম্যাথ, বাট হয়তো বা তোমরা না বোঝার কারণে বা ওইভাবে বুঝতে পারো না দেখে কঠিন লাগে, কিন্তু যখন স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে বোঝানো হবে তখন দেখবে এমনি ইজি লাগবে। সো চলো দেখি আমরা এই ম্যাথটা কীভাবে হয়েছে বা কী চাইছে বা কী বলছে। এখানে বলছে প্রদীপ কোম্পানিজ কারেন্টলি হ্যাজ 5,000 আউটস্ট্যান্ডিং শেয়ার সেলিং অ্যাট টাকা 100 ইচ। অর্থাৎ প্রদীপ কোম্পানি কারেন্টলি 5,000 আউটস্ট্যান্ডিং শেয়ার বিক্রি করছে, প্রত্যেকটার মূল্য হলো 100 টাকা করে। 5,000 শেয়ার, তার মূল্য কত করে? প্রত্যেকটার 100 টাকা করে। এরপর প্রাইস আর্নিং রেশিও দেওয়া আছে 10 টাকা। প্রাইস আর্নিং রেশিও মনে রাখতে হবে, যখন প্রাইস আর্নিং রেশিও দেওয়া থাকে তখন বেশিরভাগ ম্যাথে দেখা যায় তোমার দেওয়া থাকে না, কে এর মান দেওয়া থাকে না, অর্থাৎ কস্ট অফ ইকুইটি কত পার্সেন্ট সেটা দেওয়া থাকে না। তখন আমরা কে ইটা বের করে নিই কীভাবে? কে ইর একটা সূত্র হচ্ছে 1/, প্রাইস আর্নিং রেশিও ইন্টু 100। এটা হচ্ছে কে ই সূত্র। যখন কে ই সরাসরি কোশ্চেনে না দেওয়া থাকবে তখন আমরা কে ই বের করবো কীভাবে? 1/, প্রাইস আর্নিং রেশিও ইন্টু 100 দিলে যে মানটা আসবে সেটাই হলো কে ইর মান। তাহলে প্রাইস আর্নিং রেশিও দেওয়া আছে, তার মানে বুঝতে হবে আমরা এখানে কে এর মান বের করতে হবে। 10 টাকা দেওয়া আছে। হ্যাঁ, এরপরে বলছে অ্যান্ড দ্য ফার্ম অফ কন্টেম্পলেটিং দ্য ডিক্লারেশন অফ টাকার 8 ডিভিডেন্ড অ্যাট দ্য এন্ড অফ কারেন্ট ফিসক্যাল ইয়ার হুইচ হ্যাজ জাস্ট স্টার্টেড গিভেন অ্যাজাম্পশন অফ অ্যান্সার ফলোইং কোশ্চেন্স। আচ্ছা, এখানে বলছে গিভেন অ্যাজাম্পশন, আমাদের অ্যান্সার করতে বলছে মডেলে, অর্থাৎ মডিগ্লিয়ানি মিলার্স মডেলে অ্যান্সার করতে বলছে নিচের ফলোয়িং কোশ্চেনগুলো অ্যান্সার করতে বলছে মডেলে। আমরা জানি যে 3টা মডেল আছে, একটা হলো ওয়াল্টার মডেল, একটা হলো গর্ডনস মডেল, আর একটা হলো মডিগ্লিয়ানি মিলার্স বা মডেল। তাহলে মডেলের সূত্রগুলো এখন আমাদের মনে থাকতে হবে। চলো, আমাদের কোশ্চেনে দেওয়া আছে হলো এই যে 100 টাকা করে দেওয়া আছে, এটা হলো আমাদের P0 কি P0। এরপরে প্রাইস আর্নিং রেশিও 10 টাকা। এরপরে হচ্ছে তোমার ডিভিডেন্ড দেওয়া আছে, এই যে ডিভিডেন্ড কত টাকা করে? 8 টাকা করে। ডিভিডেন্ড হচ্ছে 8 টাকা করে, আর কিছু দেওয়া না। এখন আসো আমরা কোশ্চেন দেখে, এখানে কি বলছে? হোয়াট উইল বি দ্য প্রাইস অফ দ্য শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। কি বলছে? হোয়াট উইল বি দ্য প্রাইস অফ দ্য শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, অর্থাৎ বছর শেষে। এন্ড অফ দ্য ইয়ার মানে কি? বছর শেষে শেয়ারের মূল্য কত হবে। ক্লিয়ার? হোয়াট উইল বি দ্য প্রাইস মানে কি? মূল্য। অফ দ্য শেয়ার মানে কি? শেয়ারের মূল্য। বছর শেষে শেয়ারের মূল্য কত হবে? এই নাম্বারে বলছি ইফ ডিভিডেন্ড ইজ নট ডিক্লেয়ার, যদি ডিভিডেন্ড না দেওয়া হয় তাহলে বছর শেষে শেয়ারের মূল্য কত হবে? ইফ ইট ইজ ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড, যদি ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয় বা ডিভিডেন্ড দেওয়া হয় তাহলে শেয়ার মূল্য কত হবে? তাহলে আমাদের এখানে মডিগ্লিয়ানি অ্যান্ড মিলার মেথডে বা মডেলে বা মডেলে প্রাইস বা শেয়ার মূল্য নির্ণয়ের যে সূত্র আছে সেটা দুইবার ইউজ করতে হবে। প্রথমে আমাদের ডিভিডেন্ড দিয়ে করতে হবে, আর একবার আমাদের ডিভিডেন্ড না দিয়ে করতে হবে। এটা হচ্ছে ডিভিডেন্ড না দিয়ে এই নাম্বারে, 2 নাম্বারটা হচ্ছে ডিভিডেন্ড দিয়ে। এখন কোশ্চেন হলো ডিভিডেন্ড আমাদের কোথায় দেওয়া আছে? দেখো, এখানে সরাসরি বলা আছে ডিভিডেন্ড 8 টাকা করে ডিভিডেন্ড, প্রতি শেয়ারে 8 টাকা করে ডিভিডেন্ড ডিক্লারেশন করছে, ঘোষণা করছে। হ্যাঁ, এখন এই 8 টাকা ডিভিডেন্ড করতে মানে কত হাজার শেয়ার আছে? 5,000 শেয়ার আছে। 5,000 শেয়ার আছে, তাহলে তুমি 5,000কে 8 দিয়ে গুণ দিলে যে টাকাটা পাবা সেটাই হলো মেনলি ডিভিডেন্ড। সেই ডিভিডেন্ডটা তোমার সূত্রে আনতে হবে। তাহলে আমরা এই যে 1 নাম্বারটা প্রথমে আগে শেষ করে আসি, এ নাম্বার আর বি নাম্বার, একবার ডিভিডেন্ড দিলে আর একবার না দিলে। চলো,
এক নাম্বারটাকে শেষ করি, স্টেপ বাই স্টেপ শেষ করো। আমাদের বলছে যে মডেলে তোমার প্রাইস অফ শেয়ার নির্ণয় করতে, শেয়ারের মূল্য নির্ণয় করতে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছর শেষে। তাহলে হোয়েন ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড, আমাদের মডেলে আমরা জানি যে কী বের করতে হয়, বছর শেষে বেশিরভাগ বের করতে হয়, অর্থাৎ P1 মান বের করতে হয়। এই P1 মানে কি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছরের শেষে বা নেক্সট ইয়ার, যেমন এন্ড অফ দ্য ইয়ার, এন্ড, এরপরে নেক্সট ইয়ার, এরপরে হচ্ছে তোমার কি জানি কয় নেক্সট ইয়ার, আরেকটা কি জানি আছে, বছর শেষে বা পরবর্তী বছরে বা এরকম আর কি এগুলো বলা থাকে। অর্থাৎ P1 মানে হচ্ছে আমাদের, আরেকটা হচ্ছে তোমার এক্সপেক্টেড, কি এক্সপেক্টেড। আমরা যখন কস্ট অফ ক্যাপিটালের চ্যাপ্টারটা করছিলাম তখন আমরা ওইখানে শিখছিলাম যে এক্সপেক্টেড হচ্ছে তোমার এক্সপেক্টেড নেক্সট ইয়ার, এন্ড অফ দ্য ইয়ার, এগুলো হচ্ছে তোমার P1 বা D1 এগুলো মিন করে। সো P1 মানে হচ্ছে আমাদের এগুলো বের করতে হবে। আমাদের বলেই দিছি এন্ড অফ দ্য ইয়ার, তার মানে P1 মান। আর মডেলের P1 মান বা সূত্র হচ্ছে আমাদের একটাই এখানে আছে। সো এটা সূত্র হচ্ছে P0 × 1 + KE - D1। এই সূত্র তো তোমার পারতে হবে, হ্যাঁ, এটা তো আর কোনো নেই। তাহলে P0 আমাদের সরাসরি কোশ্চেনে দেওয়া আছে 100 টাকা। দেখো এই যে সরাসরি 5000 শেয়ার যে করছে, বিক্রি করছে, প্রত্যেকটার মূল্য 100 টাকা করে। এরপরে 1 + KE, দেখো KE মান কিন্তু আমাদের সরাসরি দেওয়া নেই, কস্ট অফ ইকুইটি সরাসরি দেওয়া নেই, কিন্তু একটা দেওয়া আছে, সেটা হলো প্রাইস আর্নিং রেশিও বা PE দেওয়া আছে। তাহলে আমরা KE বের করার একটা সূত্র হচ্ছে 1/PE × 100। তাহলে 1/PE দেওয়া আছে 10 টাকা, তো 1/10, এরপরে হচ্ছে 0.10, এটার মান আসে হলো 0.10 বা 10%, হ্যাঁ 10% বা 0.10। তো আমরা এখানে 0.10 লিখলাম। এরপরে D1 হচ্ছে -8। আমাদের শেয়ার প্রতি, যেহেতু আমাদের এখানে যে প্রাইস অফ শেয়ার বের করতেছে, অর্থাৎ প্রত্যেকটা শেয়ারের মূল্য বের করতেছে, তাহলে প্রতিটা শেয়ার থেকে আমরা ডিভিডেন্ড কত টাকা করে পাবো বা দিব, 8 টাকা ডিভিডেন্ড দিব। তো 8 টাকা প্রত্যেকটা, এটা কিন্তু একটা শেয়ারের মূল্য নির্ণয় করতেছি। আবার 5000 শেয়ারের মূল্য কিন্তু এখানে নির্ণয় করতেছি না যে 5000 দিয়ে 8 দিয়ে গুণ দেবো, আমরা একটা শেয়ারের মূল্য নির্ণয় করতেছি। তাহলে 8 হবে এখানে ডিভিডেন্ড, তাহলে কত, 8 হবে। প্রত্যেকটা ডিভিডেন্ডের জন্য 8 টাকা ডিভিডেন্ড দেবো আর কি, প্রত্যেকটা শেয়ারের জন্য। তাহলে 100 × 1, এটা যোগ করলে আসে 1.10 -8। এরপরে ক্যালকুলেশনে আমাদের আসে টাকা 102 টাকা। তাহলে আমরা যখন ডিভিডেন্ড দিব, হোয়েন ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড, ডিভিডেন্ড দিব মানে এই যে ডিভিডেন্ড দিছি এখানে 8 টাকা, তাহলে আমাদের শেয়ার মূল্য আসে কত, 102 টাকা। এখন আমরা কি করব, হোয়েন ডিভিডেন্ড নট ডিক্লেয়ার্ড, ডিভিডেন্ড যখন দিব না তখন কি হবে, দেখো সূত্র কিন্তু একই, P1 = P0 × 1 + KE - D1। P0 মান কত, 100, কোশ্চেনে দেওয়া আছে। 1 + KE মান কত, আমরা এখানে বের করছি 10% বা 0.10। D1 মান কত, এখানে 0, এখানে D1 মান কত, 0, কারণ আমরা এখানে ডিভিডেন্ড দিব না। আমাদের বলছে যখন ডিভিডেন্ড দিব, এই যে ডিভিডেন্ড দিলে 8, যখন ডিভিডেন্ড দিব না তখন ডিভিডেন্ড 0 হবে। ওকে, সেজন্য এখানে আমাদের ডিভিডেন্ড 0। এরপর 100, এরপর এটা যোগ করলে হয় 1.10, আমাদের টাকা হয় 110 টাকা। তাহলে আমাদের এখন শেয়ার মূল্য কত আসছে, 110 টাকা। অর্থাৎ আমরা যখন প্রত্যেকটা শেয়ার নির্ণয় করব, তখন আমাদের কোশ্চেনে বলে দিয়েছে এখানে যে একবার ডিভিডেন্ড দিলে আর একবার ডিভিডেন্ড না দিলে। ডিভিডেন্ড দিলে মানে এই যে আমরা ডিভিডেন্ড দিছি 8 টাকা করে, আর এখানে ডিভিডেন্ড নট ডিক্লেয়ার্ড মানে ডিভিডেন্ড দেয়নি, তো এখানে 0 হবে ডিভিডেন্ড। তাহলে ডিভিডেন্ড দিলে আমাদের শেয়ারের মূল্য আসে 102 টাকা, ডিভিডেন্ড না দিলে আমাদের শেয়ারের মূল্য আসে 110 টাকা। ক্লিয়ার? তাহলে 1 নাম্বারটা আমাদের শেষ, 1 নাম্বারটা কিন্তু আমাদের শেষ। দেখো কোশ্চেনে আবার বলবো, হোয়াট উইল বি দ্য প্রাইস অফ দ্য শেয়ারের মূল্য নির্ণয় করো অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার,
অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছর শেষে শেয়ারের মূল্য নির্ণয় করো। বছর শেষে বা নেক্সট ইয়ার বা এক্সপেক্টেড এগুলো বলা থাকে, মানে আমাদের P1 এর মান বের করতে হবে। আর এখানে যেটা দেওয়া আছে সেটা হলো P0, বুঝছো? এটা আগের মূল্য ছিল হলো তোমার 100 টাকা, বর্তমানে ডিভিডেন্ড দিলে সেটার মূল্য হচ্ছে 102 টাকা, আর ডিভিডেন্ড না দিলে সেটার মূল্য হচ্ছে 110 টাকা। তার মানে লাভবানে আছে, কিন্তু শেয়ারের মূল্য বৃদ্ধি পাইছে। তাহলে আমাদের 1 নম্বরটা গেল। এখন আসি 2 নম্বরটা দেখি। বলছে অ্যাজিউমিং দ্যাট দ্য ফার্ম পেজ দ্য ডিভিডেন্ড, যদি ফার্ম ডিভিডেন্ড প্রদান করে, দেখো এখানে বলছে ডিভিডেন্ড প্রদান করে, হ্যাজ নেট ইনকাম, নেট ইনকাম অফ টাকা 50,000, নেট ইনকাম তাহলে কত? 50,000। নেট ইনকামের আরেক নাম আমরা বলতে পারি আর্নিংস। কি বলতে পারি? আর্নিংস। আর্নিংস বা নেট ইনকাম একই কথা। 50,000 টাকা। অ্যান্ড মেক্স নিউ ইনভেস্টমেন্ট অফ টাকা হলো 1 লাখ। মেক্স নিউ ইনভেস্টমেন্ট কত? টাকা হলো 1 লাখ টাকা। নিউ ইনভেস্টমেন্ট হলো 1 লাখ। এই যে ইনভেস্টমেন্ট হলো 1 লাখ টাকা। এরপরে ডিউরিং দ্য পিরিয়ড হাউ মেনি নিউ শেয়ার মাস্ট বি ইস্যুড। দেখো কোশ্চেন বোঝার ট্রাই করো। নিউ শেয়ার মাস্ট বি ইস্যুড, তার মানে নিউ শেয়ারের কিন্তু একটা সূত্র আছে। আমাদের বলছে কতগুলো নতুন শেয়ার ইস্যু করতে হবে। কতগুলো নতুন শেয়ার অবশ্যই ইস্যু করতে হবে যখন ডিভিডেন্ড পে করবে, যেখানে তোমার নেট ইনকাম বা আর্নিংস হলো 50,000 টাকা, আর নিউ ইনভেস্টমেন্ট বা আয় হচ্ছে তোমার 1 লাখ টাকা। তাহলে নিউ শেয়ার ইস্যু করতে কতগুলো নিউ শেয়ার ইস্যু করতে পারবে? নিউ শেয়ারে এখন সূত্র জানতে হবে তোমার। নিউ শেয়ারের সূত্র দেখো আগে, তাহলে বুঝতে পারবে। এই যে নিউ শেয়ারকে প্রকাশ করা হয় ডেল্টা এন দ্বারা। ডেল্টা এন দ্বারা নিউ শেয়ারকে প্রকাশ করা হয়। ওকে, তাহলে নিউ শেয়ার মানে কি? ডেল্টা এন দ্বারা প্রকাশ করা হয়। আর আগের যে শেয়ার বা পুরাতন যে শেয়ার সেটাকে শুধুমাত্র এন দ্বারা প্রকাশ করা হয়। নতুন শেয়ারকে ডেল্টা এন দ্বারা, নিউ শেয়ারকে ডেল্টা এন দ্বারা প্রকাশ করা হয়। পুরাতন শেয়ারকে শুধুমাত্র এন দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তাহলে নিউ শেয়ারের সূত্র হচ্ছে এক্সটার্নাল ফাইন্যান্সিং ডিভাইডেড বাই P1। এখন তুমি কোশ্চেনে দেখতে পারছো যে নিউ শেয়ারের কথা বলছে, তো নিউ শেয়ার তো তোমার ইজি, তুমি যদি সূত্র পারো নিউ শেয়ার তো ইজি, তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, কিংবা কোশ্চেন না বোঝারও কোনো কারণ নাই। কারণ তুমি যখন জানবা নিউ শেয়ারের একটা সূত্র আছে, আমার এখানে লাস্টে কোশ্চেনে বলছে নিউ শেয়ার ইস্যু করতে পারবে, কতগুলো নিউ শেয়ার ইস্যু করতে পারবে, তার মানে আমরা ডেল্টা এন এর মান বের করতে হবে। ডেল্টা এন এর সূত্র হচ্ছে এক্সটার্নাল ফাইন্যান্সিং ডিভাইডেড বাই P1। তাহলে এক্সটার্নাল ফাইন্যান্সিংয়ের সূত্র হচ্ছে তোমার ইনভেস্টমেন্ট মাইনাস আর্নিংস প্লাস ডিভিডেন্ড। কি? ইনভেস্টমেন্ট মাইনাস আর্নিংস প্লাস ডিভিডেন্ড। এখন এটা হচ্ছে এক্সটার্নাল ফাইন্যান্সিংয়ের সূত্র। ইনভেস্টমেন্ট দেখো আমাদের কোশ্চেনে দেওয়া আছে ভাই। ইনভেস্টমেন্ট আমাদের কোশ্চেনে দেওয়া আছে, এই যে ইনভেস্টমেন্ট হলো 1 লাখ টাকা। এরপরে আর্নিংস বা ইনকাম কত? 50,000 টাকা। ইনকাম যে কথা, আর্নিংস সে একই কথা, 50,000। তাহলে 1,50,000 এখানে। ইনভেস্টমেন্ট 1 লাখ, এই যে 1 লাখ লিখলাম ইনভেস্টমেন্ট। আর্নিংস কত? 50,000। সূত্র কি? ইনভেস্টমেন্ট মাইনাস আর্নিংস প্লাস ডিভিডেন্ড। এখন এটা আমরা বলছে যখন ডিভিডেন্ড পে করবে, কথা বুঝো কিন্তু কি বলছে, যখন ফার্ম পেজ দ্য ডিভিডেন্ড। পেজ মানে কি? প্রদান করবে বা ডিভিডেন্ড দেবে। তার মানে ডিভিডেন্ড দেওয়ার সময় বলছে, তার মানে আমাদের এখানে এই যে ডিভিডেন্ড এখানে যোগ করতে হবে। এই যে ডিভিডেন্ড এখন এখানে যোগ করতে হবে সূত্র অনুযায়ী। যদি আমাদের বলতো ডিভিডেন্ড নট পেড ডিভিডেন্ড বা নট পেজ ডিভিডেন্ড, তখন আমরা এখানে ডিভিডেন্ডের জায়গায় 0 দিতাম। ক্লিয়ার? যেহেতু আমাদের এখন ডিভিডেন্ড দিবে বলছে বা পেজ করতে বলছে, তাহলে আমাদের টোটাল ডিভিডেন্ড কত? আমাদের এখন টোটাল ডিভিডেন্ড লাগবে। টোটাল শেয়ার হচ্ছে 5,000, আর প্রত্যেক শেয়ারের মূল্য, শেয়ার থেকে ডিভিডেন্ড পাবো হলো 8 টাকা। প্রত্যেক শেয়ারে ডিভিডেন্ড দিবে হলো 8 টাকা, আর টোটাল শেয়ার হলো কত? 5,000 শেয়ার। ওকে, তাহলে আমাদের টোটাল শেয়ার 5,000 ইন্টু 8। তাহলে দেখো ইনভেস্টমেন্ট হলো 1 লাখ কোশ্চেনে দেওয়া আছে, আর্নিংসও 50,000 বা নেট ইনকাম 50,000 কোশ্চেনে দেওয়া আছে, প্লাস ডিভিডেন্ড আমাদের যেহেতু দিতে হবে এখানে ডিভিডেন্ড অ্যাড করা লাগবে। 5,000 শেয়ার আছে টোটাল, ইন্টু ডিভিডেন্ড 8 টাকা করে, তাহলে 5,000 ইন্টু 8। নিচে P1 এর মান, P1 এর মান। এখন এই P1 তুমি কোনটা নিবে? এখানে তো আমরা P1 এই একটা বের করছি, P1 আর একটা বের করছি। দেখো এখানে P1 একটা বের করছি, P1 আর একটা বের করছি। তুমি এখন P1 কোনটা নিবে?
দেখো আমাদের কোশ্চেনে বলছে ডিভিডেন্ড পে বা ডিভিডেন্ড পেস করলে, ডিভিডেন্ড দিলে তার মানে এই যে আমরা এখানে ডিভিডেন্ড দিছে, তার মানে এইখানেও আমাদের নিতে হবে যেটা ডিভিডেন্ড দিচ্ছে, ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড বা ডিভিডেন্ড দিচ্ছে 102 টাকা, সেই জন্য আমরা এখানে 102 টাকা করছে। আমরা এখানে কেন 110 টাকা দেইনি, কারণ এটা তো হচ্ছে ডিভিডেন্ড নট ডিক্লেয়ার্ড, ডিভিডেন্ড না দিলে, সেই জন্য আমরা এই P1 নিইনি, আমরা এই P1 নিয়েছি, কারণ এটা হচ্ছে ডিভিডেন্ড দিলে, ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড 102 টাকা। ওকে, তাহলে আমাদের এটা গেলে এখন আমরা লাস্ট ক্যালকুলেশন করে এটা বের করব। দেখো 1 লাখ টাকার থেকে যদি 50,000 যায়, 50,000 টাকা থাকে প্লাস 5 আর 40 অর্থাৎ 40,000 এখানে ডিভাইডেড বাই 102। সো 50,000 যোগ 40,000 ডিভাইডেড বাই 102 আসে হলো 882 শেয়ার। কত? 882টা শেয়ার নতুনই ইস্যু করতে পারবে, তাহলে 882 শেয়ার। এখন আসে এই পর্যন্ত আমাদের বি নাম্বার শেষ, এটা আমি পরে বলছি, এই পর্যন্ত আমাদের বি নাম্বার কিন্তু শেষ। বি নাম্বার দেখো, assuming that the firm pays the dividend, has net income of টাকা 50,000 and makes a new investment of টাকা 1 লাখ, during the period how many new share must be issued? নিউ শেয়ার বলছে, নিউ শেয়ার সূত্র দিয়ে করবা, শেষ, এটা গেল। তাহলে আমাদের বলছে পেজ, তার মানে 2 নাম্বারটা কিন্তু শেষ, কিন্তু আমরা 2 নাম্বার এখানে আরেকটাও বের করছি। এই যে এটা বের করছি কেন এখন বলো তো? এটা বের করছি এর কারণে, কারণ আমাদের 2টা মান লাগবে, একটা হলো ডিভিডেন্ড দিলে আর একটা ডিভিডেন্ড না দিলে। আমাদের 3 নাম্বার কোশ্চেনে বলছে যে তোমার ফার্মের ভ্যালু নির্ণয় করতে। আচ্ছা আমরা 3 নাম্বার কোশ্চেনটা দেখি। আমাদের 1 আর 2 নাম্বার শেষ, হ্যাঁ ওইটা আমি বুঝাচ্ছি, সমস্যা নেই। 3 নাম্বারটাকে দেখো, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, ফার্মের ভ্যালু কত হবে, ফার্মের ভ্যালু কত হবে, ভ্যালুর কিন্তু সূত্র আছে। এই বিষয়গুলো যদি তুমি না জানো তাহলে কিন্তু ম্যাথ করতে পারবে না। যখন তুমি ভ্যালু জানবা, ভ্যালুর সূত্র জানবা, তখন এইগুলো তোমার কাছে এত বড় বড় ম্যাথ হলেও তোমার কাছে পানি লাগবে। এখন বলছে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, ফার্মের ভ্যালু কত হবে ইফ, এই নাম্বার বলছে ইফ ডিভিডেন্ড ইজ নট ডিক্লেয়ার, যদি ডিভিডেন্ড নট ডিক্লেয়ার, ডিভিডেন্ড না দেওয়া হয়, যদি ইফ ডিভিডেন্ড ডিক্লেয়ার, যদি ডিভিডেন্ড দেওয়া হয়, তাহলে আমাদের ফার্মের ভ্যালু নির্ণয় করতেও কিন্তু 2টা উপাদান লাগতেছে, একটা হলো ডিভিডেন্ড দিলে আর একটা হলো ডিভিডেন্ড না দিলে, একটা হলো ডিভিডেন্ড দিলে আর একটা হলো ডিভিডেন্ড না দিলে। এখন মজার ব্যাপার হলো যখন আমরা ফার্মের ভ্যালু নির্ণয় করব, ভ্যালু সূত্রের মধ্যে আমাদের আছে না, ডেল্টা এন বা নিউ শেয়ার যে ইস্যু করে সেই সূত্রটা আছে। এখন সেই সূত্র আমরা বের করছি একটা, দেখো আমরা বের করছি কোনটা, যখন ডিভিডেন্ড দিবে, যখন ডিভিডেন্ড দিবে তখন আমরা বের করছি এই যে এটা, যখন ডিভিডেন্ড না দেবে তখন আমরা সেটা বের করে নিচ্ছি, কারণ এটা আমাদের ভ্যালু নির্ণয় করতে লাগবে। দেখো এই যে ভ্যালুর মধ্যে এই যে ভ্যালু 3 নাম্বারে, 3 নাম্বারটাতে কিন্তু আমাদের এই যে ফার্মের ভ্যালু লাগতেছে, ভ্যালু নির্ণয় করতে নাম্বার অফ নিউ শেয়ার লাগতেছে। এখন আমরা যেটা বের করছি এটা হলো যখন আমাদের করবে ডিভিডেন্ড দিবে, যখন ডিভিডেন্ড দিবে। এখন আমাদের তো আবার বলছে যে যখন ডিভিডেন্ড না দিবে তার ভ্যালু নির্ণয় করতে, ডিভিডেন্ড দিলেও ভ্যালু নির্ণয় করতে, ডিভিডেন্ড না দিলেও ভ্যালু নির্ণয় করতে। এখন আমরা যখন ডিভিডেন্ড না দিলে ভ্যালু নির্ণয় করবো তখনও তো আমাদের এই সূত্রটাই লাগবে নাকি? তখন ডিভিডেন্ড না দিলে আমরা এখানে কোনটা করব, ডিভিডেন্ড দেওয়ারটা ইউজ করব না, তখন আমরা না দেওয়ার জন্য একটা বের করা লাগবে, সেই জন্য আমরা এটা 2 নাম্বারে বের করে দিছি। এখন তোমরা চাইলে এটা 2 নাম্বারে না বের করে ভ্যালু নির্ণয় করার সময় তোমরা পাশে এইভাবে করতে পারো, ওই পৃষ্ঠাতে আমি দেখাবো, এইভাবে পাশে করতে পারো, তাতেও সমস্যা নেই, কিন্তু মেইনলি এটা আমাদের বের করা লাগবে। যেহেতু আমরা স্টেপ বাই স্টেপ করতেছি, এখানে প্রথমে প্রত্যেকটা শেয়ারের বাজার মূল্য নির্ণয় করছি, প্রথমে ডিভিডেন্ড দিলে, এরপরে ডিভিডেন্ড না দিলে, এরপরে নাম্বার অফ নিউ শেয়ার ইস্যু করতে ডিভিডেন্ড দিলে, এরপরে একইভাবে আমরা এটাও বের করে নিয়েছি নাম্বার অফ নিউ শেয়ার ইস্যু করতে ডিভিডেন্ড না দিলে, এরপরে ভ্যালু অফ দ্য ফার্ম নির্ণয় করব ডিভিডেন্ড দিলে, আবার ভ্যালু অফ দ্য ফার্ম নির্ণয় করব ডিভিডেন্ড না দিলে, এভাবে আর কি বিষয়গুলো আমরা নির্ণয় করব। ক্লিয়ার? সেই জন্য আমরা এটা এখানে বের করে ফেলছি। এখন দেখো ঠিক একইভাবে নাম্বার অফ নিউ শেয়ার, এখন আমাদের এটা সূত্র কি আই মাইনাস ই প্লাস ডি। আমরা দেখো এখানে পুরোটা লিখছি, এটা পুরোটা না লিখে তোমরা সরাসরি লিখতে পারো। এই যে ইনভেস্টমেন্টের আয় লিখছে,
আর্নিংসের ই লিখছি, ডিভিডেন্ডের ডি লিখছি, ডিভাইডেড বাই P1 লিখতে পারো, সরাসরি লিখতে পারো, নো প্রবলেম। এক্সটার্নাল ফাইন্যান্সিং ডিভাইডেড বাই P1 না লিখে তুমি সরাসরি I মাইনাস ই প্লাস ডি লিখতে পারো, ডিভাইডেড বাই P1, নো প্রবলেম। আমি জাস্ট সব কিছু বোঝানোর জন্য ক্লিয়ারলি যে এক্সটার্নাল ফাইন্যান্সিং বের করার সূত্র হচ্ছে তোমার এই উপরের এই তিনটা, নিচে P1। তাহলে এখন আমরা সরাসরি লিখছি যে I মাইনাস ই প্লাস ডি। আই হচ্ছে ইনভেস্টমেন্ট 1,00,000 কোশ্চেনে দেওয়া আছে, মাইনাস ই দেওয়া আছে আমাদের কত, আর্নিংস বা নেট ইনকাম 50,000 টাকা লিখলাম আমরা। এখন এইখানে যেহেতু আমাদের ডিভিডেন্ড নট পেড বা আমরা ডিভিডেন্ড নট পেড, ডিভিডেন্ড দিব না, তাহলে সেখানে আমাদের ডিভিডেন্ড 0 হবে। এখানে আমার ডিভিডেন্ড দেখো 5,000 ইন্টু 8, প্রত্যেকটা শেয়ারের ডিভিডেন্ড হচ্ছে 8 টাকা করে, 5,000 শেয়ারের। এখন এটা আমরা এখানে লিখিনি, কারণ আমরা এখানে ডিভিডেন্ড নট পেড বা ডিভিডেন্ড না দিয়ে করব। একটা হচ্ছে ডিভিডেন্ড দিয়ে, আর একটা হচ্ছে ডিভিডেন্ড না দিয়ে। তো যখন ডিভিডেন্ড দিব না তখন ডিভিডেন্ডের এখানে 0 হবে, 0 হয়েছে, তাহলে 1,00,000 মাইনাস 50,000, 50,000 ডিভাইডেড বাই 110। এখন এইখানে 110 লিখছি কেন, P1 জায়গায়? দেখো এটা কিন্তু যখন এই যে ডিভিডেন্ড নট ডিক্লেয়ার, ডিভিডেন্ড দিবে না, তখন আমাদের P1 মান কত, 110। সেই জন্য আমরা যখন ডিভিডেন্ড দিবে না তখন ডিভিডেন্ড না দেওয়ার যে ম্যাথ করব তখন সেটাই ওখানে ইউজ করব। সেই জন্য আমাদের যখন ডিভিডেন্ড দিবে না তখন আমাদের এই সূত্রের P1 মানও হবে ডিভিডেন্ড নট ডিক্লেয়ার্ডের মান। সো 110 হয়েছে। এরপর 50,000 ডিভাইডেড বাই 110 দিলে 455 শেয়ার। তাহলে আমরা শেয়ার কত পাইছি এখানে, 455 শেয়ার। তাহলে আমরা নাম্বার অফ নিউ শেয়ার ইস্যু করার ক্ষেত্রে ডিভিডেন্ড দিলে শেয়ার পাচ্ছি হলো 882 শেয়ার, আর ডিভিডেন্ড না দিলে আমাদের শেয়ার আসে হলো 455 শেয়ার। ওকে, এখন আসো তাহলে আমরা এই দুইটাও বের করে নিলাম, স্টেপ বাই স্টেপ বললাম। প্রথমে আমরা প্রত্যেকটা শেয়ারের বাজার মূল্য নির্ণয় করছি, একবার ডিভিডেন্ড দিলে একবার ডিভিডেন্ড না দিলে। এরপরে আমরা নাম্বার অফ নিউ শেয়ার ইস্যু করছি, একবার ডিভিডেন্ড দিলে আর একবার ডিভিডেন্ড না দিলে, গেল আমাদের এটা। এখন আসি ফার্মের ভ্যালু নির্ণয় করতে বলছে আমাদের 3 নম্বরে। ভ্যালু নির্ণয় করার সূত্র হচ্ছে এইটা। এখন এই সূত্র তুমি না পারলে ম্যাথ পারবা বলো? মানে এই সূত্রকে তোমার আমি কোনোভাবে করে দিতে পারবো তুমি নিজে না মুখস্থ করলে? তো এইগুলো পারতে হবে। এই নাম্বার অফ নিউ শেয়ার তোমার এই সূত্র পারতে হবে, ভ্যালু অফ দ্য ফার্ম ভ্যালুর সূত্র পারতে হবে। এরপরে তোমার মডেলের এই মার্কেট প্রাইস নির্ণয় করার সূত্র পারতে হবে। এগুলো যখন পারবা তখন তুমি কোশ্চেন দেখলে বুঝতে পারবা যে কোনটা লাগবে কোনটা লাগবে না। ক্লিয়ার? তো এই বিষয়গুলো আমাদের জানতে হবে, স্টেপ বাই স্টেপ শিখো। তাহলে এখন ভ্যালু নির্ণয় করার সূত্র হচ্ছে P1 ইন্টু n প্লাস নাম্বার অফ n, এরপরে প্লাস ই মাইনাস আই ডিভাইডেড বাই 1 প্লাস কে। এটা হচ্ছে সূত্র, এর তোমার পারতে হবে, কিছু করার নেই। এই যে নাম্বার অফ n এটা হচ্ছে আমাদের নিউ শেয়ার, আর এই n এটা হচ্ছে আমাদের পুরাতন বা আগের শেয়ার। তাহলে আমাদের আগের শেয়ারটা কিন্তু কোশ্চেনে দেওয়া আছে। এরপর ই মানে কি, মানে হলো আর্নিংস, কোশ্চেনে দেওয়া আছে মান। এরপর মাইনাস আই হলো ইনভেস্টমেন্ট, কে হলো তোমার, আমরা তো এটা বের করলাম 10% বা 0.10। এখন আমরা মান বসে দেখো, প্রথমে এটা বের করতেছি আমরা ডিভিডেন্ড দিলে তার মানে P1 কোন মানটা আসবে, ডিভিডেন্ড দিলে P1 কোন মানটা নিব, ডিভিডেন্ড দিলে। এই যে ডিভিডেন্ড ডিক্লেয়ার, তার মানে P1 মান আনবে 102 টাকা। সেজন্য দেখো এখানে আমরা ভ্যালু অফ দ্য ফার্ম 102 টাকা আনছে, এই যে 102 টাকা। এরপরে আমাদের আগে শেয়ার কত, 5,000 শেয়ার। নতুন শেয়ার কত পাইছি ডিভিডেন্ড দিলে, 882 শেয়ার। এই যে নতুন শেয়ার বের করছি যেটা, এটা আমরা ডিভিডেন্ড দিলে কত পাইছি, 842 শেয়ার। এই যে 842 শেয়ার দিলাম, প্লাস 50,000 হলো আর্নিংস, এরপর মাইনাস হলো 1,00,000 ডিভাইডেড বাই 1 প্লাস কে হলো 10%। ক্যালকুলেশন করো, আসে হলো 4,99,967 টাকা। কত, 4,99,967 টাকা। এটা হচ্ছে আমাদের ফার্মের ভ্যালু নির্ণয় করছে যখন ডিভিডেন্ড দিবে মিনস যখন আমরা নাম্বার অফ নিউ শেয়ার ইস্যু করছি ডিভিডেন্ড দেওয়ারটা, এরপরে যখন আমরা শেয়ারের মার্কেট প্রাইস নির্ণয় করছি ডিভিডেন্ড দেওয়ারটা, এই সবগুলো দেওয়ারগুলো দিয়ে আমরা এটা নির্ণয় করছি। সো এটা হলো আমাদের ভ্যালু নির্ণয় করছে ডিভিডেন্ড দিলে। এখন আসো ডিভিডেন্ড না দিলে, এই যে ভ্যালু, আবারও ভ্যালু, সূত্র একে,
এখন হচ্ছে ডিভিডেন্ড না দিলে, তাহলে এখন ডিভিডেন্ড না দিলে যে মানগুলো আছে সেখানে আমরা এখানে বসাবো। এই যে P1, এখন P1-এর কোন মানটা বসাবো, যেহেতু আমরা এখানে ডিভিডেন্ড না দিলে করতেছি। তাহলে দেখো এখন P1-এর আমরা 110 বসাতে হবে, কারণ এখানে ডিভিডেন্ড না দিলে এটা করা। এরপরে নাম্বার অফ নিউ শেয়ারের কোনটা দেবো, ডিভিডেন্ড না দেওয়ারটা, 455 শেয়ার। এই যে দেখো P1 হলো 110, এরপরে আমাদের N হলো পুরাতন যে শেয়ার সেটা 5000 শেয়ার। এরপর নতুন শেয়ার আমরা ডিভিডেন্ড না দিলে পাইছি 455টা শেয়ার, প্লাস আর্নিংস হলো 50,000 মাইনাস 1 লাখ ডিভাইডেড বাই 1 প্লাস কে, এর মান হলো 10%। এরপরে 110 ইন্টু আমরা ক্যালকুলেশন করলে আসে হলো 5,45,000 টাকা। কত আসছে, 5,45,000 টাকা। তাহলে আমরা কিভাবে বের করলাম ভ্যালু অফ দ্য ফার্ম, তোমাদের আমি স্টেপ বাই স্টেপ বলে দিই কীভাবে শিখবা। আমি এখানে বলছি আমাদের যদি ভ্যালু নির্ণয় করতে বলে, ভ্যালু নির্ণয় করতে বললে ভ্যালুর মধ্যে কী কী লাগবে দেখো, ভ্যালুর মধ্যে লাগে P1-এর মান লাগে, নাম্বার অফ নিউ শেয়ার লাগে, আর মানগুলো এই যে N-এর মান কোশ্চেনে দেওয়া থাকে বেশিরভাগ সময়, আর না দেওয়া থাকলে আমরা সেটা বের করতে পারি কীভাবে। মনে করো তোমার দেওয়া আছে 1 লাখ শেয়ার, 1 লাখ শেয়ার দেওয়া আছে, তো সেটা হলো N-এর মান 1 লাখ। শেয়ারগুলো আমাদের দেওয়া থাকে, না থাকলেও আমাদের যদি টাকা থাকে, টাকাকে আমরা ওই একটা দিয়ে ভাগ করলে তখন আমরা নাম্বার অফ নিউ আমরা যদি শেয়ার আছে শেয়ারটা পেয়ে যাই। অর্থাৎ তোমার একভাবে না একভাবে দেওয়া থাকবে, এটা কোশ্চেনে দেওয়া থাকে। এরপরে আমাদের মেনলি বের করা লাগে P1 আর নাম্বার অফ নিউ শেয়ার। ইর মানও দেওয়া থাকে, আইর মানও দেওয়া থাকে, কে এর মান দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে। কে এই সূত্র হচ্ছে না দেওয়া থাকলে 1 ডিভাইডেড বাই PE, প্রাইস আর্নিং রেশিও, দিলে কে এর মান পেয়ে যাচ্ছি আমরা। তাহলে যখন আমরা ভ্যালু নির্ণয় করতে পারবে, ভ্যালুর সূত্র পারতে হবে। সূত্র পারলে আমাদের P1-এর মান লাগবে, নাম্বার অফ নিউ শেয়ারের মান লাগবে। যখন তুমি এই সূত্রটা পারবা তখন তুমি নিজেই বুঝতে পারবা যে তোমার কোন জিনিসগুলো বের করতে হবে। কোশ্চেনে বলে দিবে ডিভিডেন্ড দিলে, ডিভিডেন্ড না দিলে, তখন P1 তুমি ডিভিডেন্ড দিলে একটা বের করা লাগবে, ডিভিডেন্ড না দিলে আরেকটা বের করা লাগবে। নাম্বার অফ নিউ শেয়ারের ডিভিডেন্ড দিলে একটা বের করা লাগবে, ডিভিডেন্ড না দিলে অর্থাৎ 0 হবে ওইরকম একটা বের করা লাগবে। এই বিষয়গুলো আমাদের এইভাবে পারতে হবে। ওকে, সো আমরা এই বিষয়গুলো এখানে বলে দিচ্ছি। আমাদের ভ্যালু নির্ণয় করতে বললে নিউ ইনভেস্টমেন্টের ম্যাথে, তখন আমাদের আগে সূত্রটা পারতে হবে, এই সূত্র পারতে হবে। সূত্র পারলে দেখো সূত্র অনুযায়ী আমাদের প্রশ্নে বেশিরভাগ ইনফরমেশান দেওয়া থাকে, যেমন N, E, I, এরপর K, এই মানগুলো আমাদের বেশিরভাগ দেওয়া থাকে। তাহলে আমাদের বের করতে হবে কি, দেখো এই যে P1 আর নাম্বার অফ নিউ শেয়ার বের করতে হবে, ডেল্টা N এর মান বের করতে হবে। P1-এর সূত্র হচ্ছে আবার এই যে এটা, এরপরে এই যে নাম্বার অফ নিউ শেয়ারের সূত্র হচ্ছে এই যে এটা। এই দুইটা উপাদান দুইবার করে বের করা লাগবে, কারণ একবার ডিভিডেন্ড দিলে আর একবার ডিভিডেন্ড না দিলে একই সূত্র। একবার ডিভিডেন্ড দিলে আরেকবার ডিভিডেন্ড না দিলে, ডিভিডেন্ড পেড, ডিভিডেন্ড নট পেড। ক্লিয়ার? এই বিষয়গুলো আমাদের এইভাবে স্টেপ বাই স্টেপ শিখতে হবে। প্রথমে P1-এর দুইটা মান, এরপরে এই যে ডেল্টা N বা নাম্বার অফ নিউ শেয়ারের দুইটা মান, এরপরে ভ্যালুর দুইটা মান, একটা হলো ডিভিডেন্ড দিলে আরেকবার হলো ডিভিডেন্ড না দিলে। ওকে, এখন আসো তাহলে আমাদের ওই ম্যাথটা শেষ। এখানে একটা ম্যাথ আছে, এটা হলো তোমাদের বাড়ির কাছে। ওই ম্যাথটার মতোই এই ম্যাথটা, কোনো ইয়ে নেই, ওই ম্যাথটার মতো এই ম্যাথটা, জাস্ট তোমরা ক্যালকুলেশন করবে সুন্দরভাবে কোনটার পরে কোনটা কী বের করা লাগবে। এখানেও দেখো কি বলছে, শো দ্যাট আন্ডার MM assumption দ্য পেমেন্ট অফ ডিভিডেন্ড ডাজ নট এফেক্ট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, অর্থাৎ ভ্যালুর ফার্মের মধ্যে কোনো প্রভাব ফেলবে না। তার মানে ভ্যালু নির্ণয় করতে হবে। MM মডেলে আমাদের পেমেন্ট অফ ডিভিডেন্ড ডাজ নট এফেক্ট, কোনো প্রভাব ফেলবে না। তার মানে আমাদের এখানে তোমার ডিভিডেন্ড দিলেও নির্ণয় করতে হবে, ডিভিডেন্ড না দিলেও নির্ণয় করতে হবে, আগের ম্যাথটার মতোই করে। তারপরে বলছে যে ডাজ নট এফেক্ট। আচ্ছা, এখানে আমরা যে জিনিসটা বলছি এটা একটু দেখো। MM মডেল বলে, মানে মডিগ্লিয়ানি মিলার্স বলতেছে ডিভিডেন্ড দিলেও ফার্মের যে ভ্যালু হবে, ডিভিডেন্ড না দিলেও ফার্মের একই ভ্যালু হবে। পেমেন্ট অফ ডিভিডেন্ড ডাজ নট এফেক্ট, অর্থাৎ ডিভিডেন্ড দিলে যে কথা, না দিলে সে একই কথা, সেটা পেমেন্টের উপর কোনো এফেক্ট ফেলবে না। আর সেটাই ফার্মের ভ্যালু নির্ণয়ের মাধ্যমে প্রমাণ করতে হয়। এই ম্যাটার ক্ষেত্রে আমরা যদি দেখি, তুমি দেখো ডিভিডেন্ড যখন আমরা দিছি তখন মান কত পাইছি, 4,99,967 টাকা। তাহলে 5 লক্ষ টাকা থেকে কত টাকা কম আছে, 4,99,967 টাকা, অর্থাৎ 33 টাকা কম আছে এখানে। আবার এখান দিয়ে 45 টাকা বেশি আছে। কত বেশি? 45 টাকা বেশি।
এখন দুইটাই আমাদের 5 লক্ষ টাকা। কীভাবে? আমাদের 45 টাকা বেশি আসছে, কিংবা ওইখান দিয়ে 33 টাকা কম আছে। এগুলো কিন্তু আমরা ওই যে মনে করো ম্যাথের মধ্যে যে পয়েন্টগুলো দেই না, বা পয়েন্টের পরে কিছু সংখ্যা থাকে এগুলো দিই না। এরকম ছোটোখাটো কিছু বিষয়ের কারণে আমাদের হালকা কম বেশি হতে পারে। কিন্তু দিন শেষে আমাদের ডিভিডেন্ড দিলেও যে মান আসবে, ডিভিডেন্ড না দিলেও সে একই মান। তার মানে আমরা বলতে পারি 5 লাখ টাকা। 45 টাকা আর 33 টাকা মনে করো আমাদের ওই যে আমরা যে ইয়েগুলো দিই না সেটার কারণে হতে পারে। কিন্তু আমাদের ফার্মের ভ্যালু কিন্তু 5 লক্ষ টাকাই। ডিভিডেন্ড তুমি দিলেও যে মূল্য হবে, ডিভিডেন্ড না দিলেও সে একই মূল্য, 5 লক্ষ টাকা। তুমি পরবর্তী ম্যাথগুলো করে দেখো। যেমন আমি এই ম্যাথটা দিছি, তুমি সুন্দরভাবে সব কিছু ক্যালকুলেশন করে সব কিছু ধরে করো, দেখবা ডিভিডেন্ড দিলেও তোমার যে মান আসবে, ডিভিডেন্ড না দিলেও তোমার সে একই মান আসবে। আর সেটাই বলছে যে তোমার ডিভিডেন্ড ডাজ নট এফেক্ট, মানে ডিভিডেন্ড কোনো প্রভাব ফেলবে না দ্য ভ্যালু অফ দ্য ফার্মের ভ্যালুতে। নির্ণয় করতে বলছে দুইটা, সেটা তুমি প্রমাণ করো যে কোনোভাবে এফেক্ট ফেলতেছে না, দুইটার মানই সমান। আমরা যে আগের ম্যাথটাতে দেখালাম 5 লাখ টাকা দুইটার ভ্যালু। ওকে, সো দেখছো কোনো কিন্তু প্রভাব কিন্তু ফেলেনি। ডিভিডেন্ড দিলেও যে মান আসছে, না দিলেও সে মান আসছে। সো এই ম্যাথটা তোমরা করবা সুন্দরভাবে। আর কোনোটা না বুঝলে অবশ্যই আমাকে বলবা, ঠান্ডা মাথায় ম্যাথ করবা, দেখবে একদম ইজি লাগবে। সো আশা করছি আজকের ক্লাসটা বুঝতে পারছো। এরপরে যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ।